আল মামুন রাসেল, ধরেন আপনার এই নির্বাচন কমিশনে আপনারাও গিয়ে বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনের প্রশংসাও করেছেন, জামাত কখনো কখনো অভিযোগও করেছে। জামাত এখন স্পষ্ট করে বলছে যে এই নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড কাজ করছে না, বিভিন্ন উদাহরণ দিয়ে বলছে। ধরেন ডুয়েল সিটিজেনশিপ ইস্যুতে বলছে, নিরাপত্তা ইস্যুতে বলছে, এমনকি আজকে খোদ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেও জামাতের প্রতিনিধি দল তার এই অসন্তোষের কথা জানিয়ে এসছে। ফলে দীর্ঘদিন ধরে বিএনপি বলে আসছিল যে একটি রাজনৈতিক দল নির্বাচন চায় না, তারা চায় এই সরকার প্রলম্বিত হোক, কারণ তারা এক প্রকার সরকার আছে জামাতকে বিন করে। আবার আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেব জামাত ইসলামের নাম ধরে বলছেন যে জামাতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নাম্বার, মুঠোফোন নাম্বার সংগ্রহ করছে, যা ক্রিমিনাল অফেন্স, ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ। এই বিষয়টি তারাও নির্বাচন কমিশনকে জানিয়েছে। ফলে আসলে হচ্ছে এটা কি? বিশিবা, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্ট, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যমুনা টিভির যারা দর্শক আছে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমাদের এই নির্বাচন কমিশন এবং এই সরকার নিয়ে আমাদের সন্দেহতা তৈরি হয়েছে কখন। আপনি দেখেন, একসময় ইউনিট সরকারকে বলতো জামাতের সরকার, বিএনপির অনেক নেতৃবৃন্দ বলতো জামাতের সরকার। কিন্তু যখন ইলেকশনটা কবে হবে এটা নিয়ে যখন বিভিন্ন কথা হচ্ছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন লন্ডনে গিয়ে সেখানে তারেক রহমান সাহেবের সাথে মিটিং করলেন, মিটিং করে লন্ডনে বসে ঘোষণা করলেন উনি কখন ইলেকশন করবেন, তখন কিন্তু সন্দেহটা তৈরি হয়েছে। তারপরেও আমরা সাধারণ মানুষ হিসাবে বলে যে গ্যাসে বাঁচে ফানুস, আশায় বাঁচে মানুষ, আমরা আশা ধরেছি নির্বাচন কমিশনটা ন্যূনতম স্বচ্ছ থাকবে। কিন্তু আপনি দেখেন তারেক রহমান সাহেব আসার পর থেকে কি দেখেছি আমরা, তারেক রহমান সাহেব আসার পর থেকে তো আমার তো মনে হয়নি বাংলাদেশে কোনো অন্তর্বর্তীকালীন কোনো সরকার আছে, কোনো নির্বাচন কমিশন আছে, যেখানে তফসিল ঘোষণা হওয়ার পরে যেখানে মার্কা নিয়ে মুভ করা যায় না, সেখানে গাড়ির মধ্যে মার্কা লাগিয়ে পুরো ঢাকা শহর ক্যাম্পেইন হয়েছে। কোন গাড়িতে? ওনার যে বাস, ওনার যে বাস, ওর মার্কা ছিল, ওই বাসটা মার্কা ছিল, মার্কা নিয়ে পুরো ঢাকা শহর ক্যাম্পেইন করেছে। তারপরে দেখেন ওনার জনশক্তিদের মাঝে উনি আসবেন, এটা আগ্রহ থাকবে, এটা শুধু ওনার না, পুরো বাংলাদেশের মানুষের মধ্যে আগ্রহ আছে। আমিও টিভির মধ্যে তাকিয়েছিলাম কখন ওনাকে দেখবো, মানে আমার দেশীয় এখানে দেখবো, আমারও আগ্রহ ছিল। কিন্তু সেনাবাহিনী যে পরিমাণ ওনাকে পাহারা দিয়েছে, হ্যাঁ, এবং বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে বলা হয়েছিল উনি লাইভ করছেন, বলছে সরকারি টাকা, এটা তো লাইভ করা ঠিক হচ্ছে না, তারপরে উনি এটা উপেক্ষা করে লাইভ করেছেন। কে বলছিল লাইভ করা ঠিক হচ্ছে না? এটা মিডিয়াতে আসছে যে এই তথ্য উপদেষ্টা বলেছিল যে লাইভ করার, সরকারি টাকা লাইভ করা ঠিক হবে না, মহাপরিচালক এটা তোয়াক্কা করেননি। এবং কি এনএসআই প্রধান যখন দেখা করলো এবং চারপাশ থেকে আপনি দেখেছেন সব কিছু যখন ঢুকে পড়লো, তখন কিন্তু সন্দেহটা তৈরি হয়েছে। এরপর যখন আপনি তফসিল হওয়ার পর তফসিলটা বৈধ হবে কোন প্রক্রিয়ায়, আপনি যখন দেখলেন দ্বৈত নাগরিকের ক্ষেত্রে দ্বিচারিতা দেখেছে নির্বাচন কমিশন, কারো দ্বৈত নাগরিক আছে তাকে বাতিল করছে না। আপনি দেখেন আব্দুল আওয়াল মিন্টু সাহেব ফেনীর আসনের, ওনার দ্বৈত নাগরিক আমরা আলাদাভাবে আলোচনা করব। আমি আসছি, আমি মানে এটার এই করছি, আমি একটু কানেক্ট করছি। ওনারটা করা হয়নি, ওনারটা পরে আপিল করে ওনারটা পরবর্তীতে আনা হয়েছে। তারপরে কিন্তু জামাতের ক্ষেত্রে আপনি কি দেখেছেন, জামাতের ব্যারিস্টার নজরুল সাহেব, ব্যারিস্টার মাহবুব সালি সাহেব কুড়িগ্রামের, ওনাদের ক্ষেত্রে করা হয়েছে। ঋণ খেলাপির ক্ষেত্রে দ্বিচারিতা করা হয়েছে। যদি এমন হতো যে তারাই এটা করতো, তাহলে দেখেন, তাহলে এই যে একটা প্রক্রিয়া, পুরো বাংলাদেশের নির্বাচনের একটা প্রক্রিয়া, তাহলে কি সন্দেহ কি তৈরি হবে না? আজকে ছাত্রদল নির্বাচন কমিশন তফসিল হওয়ার পর কোনো সমাবেশ করার কোনো সুযোগ আছে? আজকে ছাত্রদল আজকে যেটি করলো, যে মব নামে নির্বাচন কমিশনের সামনে কেন করেছে? এটার উদ্দেশ্য শাস্ত্রে তাদের কোনো উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য হচ্ছে আজকে দ্বৈত নাগরিকের যে রায়টা আজকে হওয়ার কথা হয়েছে, রায় হওয়ার কথা, নির্বাচন কমিশনকে এক ধরনের থ্রেট দেওয়া। কিন্তু বিএনপির অনেকেই প্রার্থিতা হারিয়েছে। নির্বাচন কমিশন এটা বিএনপি যারা প্রার্থিতা হারিয়েছে তাদেরকে আপিল করেছে, স্বতন্ত্র প্রার্থী আপিল করার কারণে পরবর্তীতে এটা এখানে আসছে। কিন্তু প্রথম থেকে জেলা পরিষদ থেকে যেখানে প্রিজাইডিং অফিসার, সেখান থেকে বাতিল হয়নি। স্বতন্ত্র আপিল করেছে, আপনি দেখেছেন স্বতন্ত্র একজন আইনজীবী আপিল করেছে, তাকে কিভাবে নির্বাচন কমিশনের সঙ্গে মারধর করা হয়েছে। তার মানে কি হচ্ছে? নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিয়েছে? নির্বাচন কমিশনের সামনে এই নির্বাচন কমিশনের প্রতি আপনাদের কোনো আস্থা নাই? এই যে নির্বাচন কমিশন আমরা এখনো আশা করি তারা তাদের নিরপেক্ষতা পরিচয় দিবে, এখনো আমরা আশা করি। কিন্তু এই নিরপেক্ষতার পরিচয় দেওয়ার মানে কি জামাতকে বাড়তি কোনো সুবিধা দেওয়া, মানে সেটার মানদণ্ডটা কি? অযোগ্যকে আপনি যোগ্য জায়গায় নেবেন, যোগ্যকে অযোগ্য রাখবেন, দুটি অপরাধ। যে অবৈধ তাকে বৈধ করবেন, যে বৈধ তাকে অবৈধ করবেন, দুটি অপরাধ। আপনি দেখেন তারেক রহমান সাহেবের যে হলফনামাটা আমি দেখেছি,
হলফনামায় লেখা আছে, একটা পয়েন্ট আছে, 13 নম্বর পয়েন্ট লেখা আছে যে আপনি পূর্বে কোনো দেশে নাগরিকত্ব ছিলেন কি না, যদি থাকেন হ্যাঁ অথবা না, না থাকলে না, হ্যাঁ এবং না কোনো কিছুই লেখা নাই। তার মানে আমি কি ধরে নিব? এটার জন্য নির্বাচন কমিশনার কি ওনাকে কিছু বলেছে? উনি দেশে আসার পরে মাত্র 6-7 ঘন্টার মধ্যে এনআইডি কার্ড, অনেক দেখেছে আমার কাছে আসছে, তাদের এনআইডি কার্ডের জন্য তারা ভোটার হইতে পারে নাই। 6-7 ঘন্টার মধ্যে উনি এনআইডি কার্ড পেয়ে গেলেন। তারপরে এই যে বৈষম্য, আমরা 17-18 বছর এই যে জুলাই আন্দোলনের, এটা কি ছিল? বৈষম্যের এগেনস্টে। কিন্তু আপনি যখন একজন সুযোগ সুবিধা দিবেন, অন্যকে বৈষম্য করবেন, ভাই তার মানে কি এই নির্বাচন কমিশনের, থাকলো না। কিন্তু আপনি আমি ভোটের এখনো আশা করি 24 দিন আগে এসে যদি নির্বাচন কমিশন নিয়ে এত অভিযোগ করেন, তাহলে এই নির্বাচনটাই তো অনিশ্চয়তায় পড়ে আছে। আচরণ দেখে আপনাকে অভিযোগ করতে সেখানেই হবে। তো জামাত নির্বাচন আপনি চায় যখন কিনা সেই প্রশ্ন উঠে। অভিযোগগুলো আসার কারণেই কিন্তু তারা কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে। জি, আজকে যে রায়টা হয়েছে আপনি দেখেছেন, আচ্ছা। কিন্তু আমরা চাই তারা আরো শক্ত হবে, আরো সতর্ক, তাদের মেরুদণ্ডে তারা দাঁড়াবে। জি, কিন্তু তারা মেরুদণ্ডে দাঁড়াতে মানে পারছে না। নির্বাচন কমিশন যেন পারছে সতর্ক না। থাকে, সেই জন্য জামাতের স্ট্যান্ড।